হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সকলকে। আমরা মধ্যশিক্ষা পর্ষদের প্রশ্নবিচিত্রার সমাধান করছি। এর আগের ক্লাসে আমরা মধ্যশিক্ষা পর্ষদের যে কোশ্চেন পেপারটা প্রশ্নবিচিত্রা দিয়েছে তার 373 পাতায় যে পেপারটা ছিল সেটা সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা 376 পাতায় হিন্দু স্কুলের যে পার্টটা আছে, যে প্রশ্নবিচিত্রাটা প্রশ্নটা আছে, সেই প্রশ্নের সমাধান করব। প্রথম যে 36 নম্বরের শর্ট কোশ্চেন, মানে 1 নম্বর আর 2 নম্বর মিলে শর্ট কোশ্চেন সম্পূর্ণ সমাধান করছে। এই যে টেস্ট পেপারটা প্রশ্নবিচিত্রা, এটা তোমাদের 2024-এ যারা পরীক্ষা দেবে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো এইগুলো বারবার করে প্র্যাকটিস করবে নিখুঁতভাবে, ঠিক আছে? তাহলে শুরু করছি। দেখো, 1 দাগের 1 থেকে শুরু করছি। প্রথম যেটা আছে এমসিকিউ আছে, ঠিক আছে? 1 দাগের 1-এ বলেছে 1000 টাকা 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 1331 টাকা হলে সুদের হার কত? আমি এগুলো কষে, তোমরা আগেও বলেছি আবার বলছি, জাস্ট অ্যান্সারটুকু নিখুঁত দাগ নাম্বার দিয়ে অ্যান্সারটুকু লিখে দিলেই হবে। তাও তোমরা যাতে যদি ডিজিট চেঞ্জ করে দেয়, সংখ্যাগুলো চেঞ্জ করে দেয় যাতে পারো, সেই জন্য আমি কষে দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা বলেছে সুদের হার চেয়েছে, 1000 টাকা 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, মানে সুদ আসল আর কি। তাহলে আসল হচ্ছে 1000 টাকা, ফর্মুলা 1 + r/100। এটা আমরা আর এর মানটা বের করতে বলেছে, r/100, তারপরে 3 বছরের কত বলেছে? 1331 টাকা। তাহলে আর এর মানটা কত কীভাবে নির্ণয় করব? 1 + r/100, তারপরে 3 = 1331/100, ঠিক আছে? বা এই যে 1 + r/100, তারপরে 3, এইটা হয়ে যাবে 11/10 কিউব। তাহলে বা এটা 1 + r/100 = 11/10, এইটা হচ্ছে। তাহলে ক্যালকুলেশনটা দেখবে ভালো করে, এইটা হয়ে যাচ্ছে 100, এটা 100 হয়ে যাবে, 100 + r = 11/10। বা আমরা এটা না করে আর একটু সহজ হবে, যদি বা r/100 = 11/10 - 1, এটা করে নিচ্ছি। তাহলে r/100 = 10 লসাগু, এটা 11 - 10। তাহলে r/100 সমান হয়ে যাচ্ছে 1/10, বা r সমান হয়ে যাচ্ছে 1/10 × 100, 0 0 কেটে গেল, বা r সমান 10। তাহলে সুদের হার আসছে 10% অ্যান্সার আসছে। 10 অ্যান্সার হলো। দেখো, প্রসেসটা কিন্তু এইটা। এই একই প্রশ্ন একই রকম 2 নম্বরে আসতে পারে। 2 নম্বরে পড়লে কিন্তু কষে দেখাতে হবে সম্পূর্ণরূপে। তখন কিন্তু লিখবে এখানে আসল 1000 টাকা, সুদ আসল এত, ধরি সুদের হার r%, সময় 3 বছর, লিখে তারপরে সূত্রটা শর্তানুসারে বলে এটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এটা 1 নম্বরে দিয়েছে বলে আমি ওইগুলো লিখলাম না, জাস্ট ক্যালকুলেশনটুকু দেখিয়ে দিলাম। তাহলে উত্তর কি লিখবে? উত্তর লিখবে 1 দাগে এইরকম, 1 দাগের 1 দাগের 1-এর, এটা 1 দাগের 1-এরটা, এটা 1 দাগের 1-এর অপশান এ 10%, এইভাবে অ্যান্সার লিখবে, ঠিক আছে? নেক্সট দেখো, 2 দাগেরটা দেখো। দুয়ের দাগেরটা কি বলেছে? 2 দাগের বলেছে 2x², এটা 376 পাতা হিন্দু স্কুলের যে প্রশ্ন, সেই প্রশ্নের সমাধান করছি আমরা, ঠিক আছে? টেস্ট পেপার প্রশ্নবিচিত্রা পর্ষদের প্রশ্নবিচিত্রা 2024 থেকে হিন্দু স্কুলের। 2x² - 12x + p, 2-এরটা 2x² - 12x + p, 2x² - 12x + p + 2 = 0, প্লাস p + 2 = 0, এইটা আছে, ঠিক আছে? 2x² - 12x + p + 2 = 0 সমীকরণের বীজদ্বয়ের পার্থক্য 2 হলে p এর মান। তাহলে বীজদ্বয়ের পার্থক্য এটাও বসে দেখাচ্ছি। দেখো, মনে করো একটা বীজ আলফা আর একটা বীজ বিটা, ঠিক আছে? বীজদ্বয়ের পার্থক্য বলেছে, বীজদ্বয়ের পার্থক্য 2, বীজদ্বয়ের পার্থক্য 2 হলে p এর মান চেয়েছে। তাহলে এখানে আলফা প্লাস বিটা কত? আলফা প্লাস বিটা হচ্ছে -b/a, তাহলে -12/2, মাইনাসে প্লাস 6, আর আলফা বিটা কত? c/a, তার মানে p + 2/2, এইটা হচ্ছে, ঠিক আছে? তাহলে আলফা মাইনাস বিটা কত? আলফা মাইনাস বিটা তার স্কোয়ার সমান আলফা প্লাস বিটা তার স্কোয়ার
এ মাইনাস বিটা স্কোয়ার ইজিক্যাল টু এ প্লাস বিটা স্কোয়ার মাইনাস 4ab ফর্মুলা, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আলফা মাইনাস বিটা স্কোয়ার হয়ে যাচ্ছে এখানে। ঠিক আছে, আলফা মাইনাস বিটা স্কোয়ার কত, আলফা মাইনাস বিটার মান দেওয়া আছে, বীজদ্বয়ের পার্থক্য কত বলে দিয়েছে এখানে, বীজদ্বয়ের পার্থক্য বলে দিয়েছে যে 2, তাহলে আলফা মাইনাস বিটা এটা 2 স্কোয়ার ইজিক্যাল টু আলফা প্লাস বিটার মান 6 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এটা পি প্লাস 2/2, এইটা কেটে গেল 2, বা এটা 4 হচ্ছে, 6 6 36 হচ্ছে, আচ্ছা এটা 2 দিয়ে গুণ, হ্যাঁ এটা মাইনাস 2p, আর এটা প্লাসে মাইনাসে মাইনাস হবে, এটা খেয়াল করে মাইনাস করবে, স্টুডেন্টরা এই জায়গাগুলোই ভুল করে। ঠিক আছে, এটা প্লাসে মাইনাসে মাইনাস করতে হবে, 2pটা এদিকে এলো প্লাস হয়ে গেল, 36 মাইনাস 4, 36 মাইনাস 4 কত হচ্ছে 32 হচ্ছে, 32 আবার এই 4টা ওদিকে গেল আবার মাইনাস হলো, 36 থেকে 4 বিয়োগ করলাম 32, এই 4টা আবার ওদিকে গেল মাইনাস হলো, বা 2p ইজিক্যাল টু এটা 28 হয়ে যাচ্ছে, তাহলে p ইজিক্যাল টু কত 28/2, এটা 14 হয়ে গেল, তাহলে p এর মান p সমান 14 হলো, p এর মান 14 আসছে। ঠিক আছে, তাহলে এখানে অপশান দেখো, অপশান সি আছে 14, অপশান সি আছে 14, তাহলে অপশান সি অ্যান্সার হবে এটা, অপশান সি। তাহলে এটা এইভাবে করবে, 1 দাগের 2 অপশান সি 14 অ্যান্সার। একই রকমের অঙ্ক কিন্তু 2 নম্বরেও থাকতে পারে, এই অঙ্কটা কিন্তু যথেষ্ট 2 নম্বরেও পড়ার মতো, অঙ্কটা যেরকম অঙ্ক আছে। তাহলে এমসিকিউ আরও সহজ অঙ্ক থাকে, দেখো 3 নম্বর অঙ্ক, দেখো এটা 3 নম্বরেরটা, প্রসেসগুলো ভালোভাবে দেখে নাও, প্রত্যেকটার প্রসেস ভালো করে বুঝে নাও। 3 দাগে যেটা বলেছে যে সেক থিটা কস থিটা প্লাস সেক থিটা 2 হলে, 3 দাগে বলা আছে 1 দাগে 3টা কস থিটা প্লাস সেক থিটা সমান 2 বলেছে। ঠিক আছে, তাহলে দেখো, বা এটা কস থিটা আছে থাক, সেক থিটা মানে 1/cos থিটা ইজিক্যাল টু 2, আমরা এটা লসাগু করব, কস থিটা লসাগু, এটা গুণ হয়ে যাবে, তার মানে কস স্কোয়ার থিটা হয়ে যাবে প্লাস 1 ইজিক্যাল টু 2, বা এইটা হয়ে যাচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস 1 ইজিক্যাল টু 2 cos থিটা, বা এখানে হয়ে যাচ্ছে কস স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা প্লাস 1 ইজিক্যাল টু 0, বা এইখানে হয়ে যাচ্ছে cos থিটা মাইনাস 1 তার স্কোয়ার ইজিক্যাল টু 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা স্কোয়ার 0 হলে তাহলে cos থিটা সমান কত হবে, cos থিটা মাইনাস 1 ইজিক্যাল টু 0 হবে, বা cos থিটা সমান 1 হয়ে যাচ্ছে, cos থিটা সমান 1 এলো, তাহলে sec থিটা সমান কত, অতএব sec থিটা সমান 1/cos থিটা সমান 1/1, cos থিটার মানটা পুট করলাম, তার মানে 1/1 1ই আছে, sec থিটার মানও 1 আসছে। তাহলে এখানে চেয়েছে কি, চেয়েছে cos এর পাওয়ারে 2024 থিটা প্লাস sec এর পাওয়ারে 2024 থিটা, cos এর পাওয়ারে 2024 থিটা প্লাস sec এর পাওয়ারে 2024 থিটা, এইটা আছে। তাহলে এর cos থিটার মান কত, তার মানে কি, তার মানে হচ্ছে cos থিটার পাওয়ারে 2024 এইটার মানে। ঠিক আছে, আর এইটা হচ্ছে sec থিটার পাওয়ারে 2024 এটার মানে। এত কোষে দেখানোর দরকার নেই, তোমাদের সুবিধার জন্য কোষে দেখাচ্ছি, জাস্ট অ্যান্সারটুকু তোমরা লিখে দিলেই পারবে, হবে। ঠিক আছে, এটা 1 এর পাওয়ারে 2024 আসছে, প্লাস sec থিটার মানও 1, এর পাওয়ারেও 2024 হচ্ছে, 1 এর পাওয়ারে যাই থাকুক সেটা 1ই হবে, তাহলে 1 প্লাস 1 এটা 2 আসছে, তাহলে 2 অ্যান্সার। ঠিক আছে, অপশান ডিতে 2 আছে, অপশান ডি আছে 2, তাহলে 3 দাগের এইভাবে অ্যান্সারটুকু দেবে, 1 দাগের 3, অপশান ডি 2 অ্যান্সার। ঠিক আছে, এইরকম। নেক্সট দেখো 4 শুরু করছি। চারের যেটা বলেছে যে একটি বৃত্তের 18 সেমি দীর্ঘ, একটি জ্যা বৃত্তের কেন্দ্রে 1 ডিগ্রি সমকোণ উৎপন্ন করলে বৃত্তের কেন্দ্র থেকে ওই জ্যায়ের লম্ব দূরত্ব কত। এটা একটা বৃত্ত, এটা কেন্দ্র, এটা 18 সেমি দীর্ঘ জ্যা কেন্দ্রে সমকোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, এটা সমকোণ উৎপন্ন করেছে, তার মানে এটা 90 ডিগ্রি কোণ হয়েছে, এটা 90 ডিগ্রি কোণ হলে এটার এর উপর লম্ব অঙ্কন করা যাবে, লম্ব অঙ্কন করলে 18 সেমি দীর্ঘ যায়, তাহলে এটা ও এ বি মনে করো,
এটা সি। তাহলে এটা যদি 18 হয়, জ্যায়ের ওপর লম্ব অঙ্কন করলে সেটা সমদ্বিখণ্ডিত সমান দুভাগে ভাগ হবে। এইটা 9 হয়, এটা 9 হয়, তাহলে 9 9 করে ভাগ হয়ে গেল। ঠিক আছে, তাহলে বলেছে একটি বৃত্তের 18 সেমি দীর্ঘ জ্যা কেন্দ্রে সমকোণ উৎপন্ন করলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত। আচ্ছা, এটা দেখো আমরা প্রথমত কী করব, এইটা 18 আছে, এইটা মনে করো আর, এইটা আর, তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর মনে করে নিলে, তাহলে এইটা অতিভুজ, আর তাহলে এটা সমকোণ অতিভুজ, তাহলে ফর্মুলা কী হবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, তার মানে 18 স্কোয়ার হয়ে যাচ্ছে, এইটাও আর এইটাও আর, তাহলে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে 2r স্কোয়ার ইজ ইকুয়াল টু 18 18 কত হচ্ছে 324 হয়, 324, তাহলে আর স্কোয়ার সমান কত 324/2, তাহলে আর স্কোয়ার সমান 1 6 2 162। ঠিক আছে, তাহলে আর সমান কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 9√2 হয়ে যাচ্ছে, আর ইজ ইকুয়াল টু 9√2 হয়ে যাচ্ছে। তাহলে আর এর মানটা আমরা পেয়ে গেলাম। এবারে যে কোনো একটা ত্রিভুজে চলো, এই ত্রিভুজ বা এই ত্রিভুজে, আমরা এই ত্রিভুজটাতেই যাচ্ছি, আমাদের এই দূরত্বটা মানে অসির মানটা বের করতে হবে। তাহলে এইটাও একটা সমকোণী ত্রিভুজ, লম্ব অঙ্কন হচ্ছে, এটাও একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা যদি লম্ব অঙ্কন হয়, এটা আমরা 9 পেয়ে গেলাম, আর ব্যাসার্ধ আমরা নির্ণয় করলাম 9√2, এখান থেকে নির্ণয় করেছি। দেখো সম্পূর্ণ ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, সেই কন্ডিশনে আমরা আর এর মানটা নির্ণয় করেছি। তাহলে এখানে ওসি স্কোয়ার প্লাস হয়ে যাবে এই যে লম্ব প্লাস ভূমি মানে বিসি স্কোয়ার, ওসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওবি স্কোয়ার হয়ে যাবে। তাহলে ওসির মান কত, ওসির মানটাই আমাদের নির্ণয় করতে হবে, প্লাস বিসি হচ্ছে 9 স্কোয়ার ইজ ইকুয়াল টু ওবি হচ্ছে 9√2 তার স্কোয়ার। তাহলে ওসি স্কোয়ার প্লাস 9 81, এটা 9 81 দোকানে 162 হচ্ছে, বা ওসি স্কোয়ার সমান 162 মাইনাস 81, তাহলে ওসি স্কোয়ার সমান 81 হচ্ছে, তাহলে ওসি সমান প্লাস মাইনাস 9 হয়ে যাচ্ছে। তাহলে ওসির মান কত হচ্ছে, ওসি ইজ ইকুয়াল টু 9 অ্যান্সার আসছে। তার মানে দূরত্বটা যে লম্ব দূরত্ব সেটা 9 অ্যান্সার আসছে। ঠিক আছে, তার মানে এটা অপশান সিতে আছে 9। হ্যাঁ, 4এরটা অপশান সি 9 আছে, তাহলে 4এরটা 1-এর দাগের 4 অপশান সি 9 সেমি, এইভাবে উত্তর হবে। ঠিক আছে, 1-এর দাগের 4 অপশান সি 9 সেমি, এইভাবে উত্তর হবে। নেক্সট দেখো 5-এরটা, 5-এর অঙ্ক দেখো, বুঝতে পারলে কীভাবে হয়েছে এটা। প্রথমত এইটা আমরা জানি শুধুমাত্র, তাহলে এইটাও ব্যাসার্ধ এইটাও ব্যাসার্ধ, দুটো সমান, দুটো আর ধরে নিয়েছি, তাহলে এটা 90 ডিগ্রি কোণ বলে দিচ্ছে, কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে, তাহলে সমকোণী ত্রিভুজ, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এই কন্ডিশন থেকে আর এর মানটা বের করে নিয়ে এবার যে কোনো একটা সাইডের ত্রিভুজে চলে গেছি, বা কেউ যদি এই সাইডের ত্রিভুজটা নিয়ে ক্যালকুলেশন করতো তাও হতো। ঠিক আছে, একটা সাইডের ত্রিভুজের মানটা নিয়ে আর এর মানটা কাজে লাগিয়ে আমরা এই দূরত্বটা বের করে নিয়েছি। নেক্সট 5-এরটা, পাঁচেরটা কি বলেছে, 5-এর বলেছে n সংখ্যক সংখ্যা যৌগিক গড় x বার, তাহলে প্রথম n-1 সংখ্যক সংখ্যার সমষ্টি k হলে n তম সংখ্যাটি কত। n সংখ্যক যৌগিক গড় x বার, তাহলে 5-এরটা, তাহলে x বার সমান কত, n সংখ্যক সংখ্যা, তাহলে x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn, এইটা হচ্ছে x বারের মান। ঠিক আছে, তাহলে n সংখ্যক সংখ্যা, তার মানে আমরা এইটা এর আগের পত্রে n-1 হলে শেষের পত্রে xn হয়। ঠিক আছে, এইটা তার মানে অতএব x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn-1 প্লাস xn ইজ ইকুয়াল টু কোনাকুনি গুণ করে দিলে n x বার হয়ে যাচ্ছে। এইটা বলে দিয়েছে n সংখ্যক যৌগিক গড়, কন্ডিশনটা আমরা এখানে নিয়েছি। দেখো এবার বলেছে প্রথম n-1 সংখ্যক সংখ্যার সমষ্টি কে, তার মানে এই এত পর্যন্ত যে সংখ্যাটা আছে এইটা হচ্ছে কে বলে দিয়েছে, তাহলে k প্লাস xn ইজ ইকুয়াল টু n x বার, এটা বলেছে। তাহলে বলেছে n-তম সংখ্যাটি কত হবে, তাহলে n-তম সংখ্যাটা আমরা রেখে দিয়েছি এখানে, বা n-তম সংখ্যাটা মানে xn যেটা, তাহলে এইটা হয়ে গেল n x বার মাইনাস k। দেখো একদমই সহজ অঙ্ক এটা। তাহলে n x বার মাইনাস k আমাদের অ্যান্সার এলো, অপশান ডি এরটা আছে n x বার মাইনাস k। তাহলে 1-এর দাগের 5-এর অপশান ডি n x বার মাইনাস k হলো। দেখো নেক্সট দেখো 6-এর দাগেরটা আমরা সমাধান করব। 6-এর দাগেরটা দেখো, কি
কি বলেছে 6 দাগেরটা, একটি লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের 3 গুণ। লম্ববৃত্তাকার চোঙের, একটা লম্ববৃত্তাকার চোঙ, তার পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের 3 গুণ হলে উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত কত? লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল কি? লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল 2πr/h। ভূমির ক্ষেত্রফল হচ্ছে πr²। পার্শ্বতলের ক্ষেত্রফলটা ভূমির ক্ষেত্রফলের, মানে ভূমির ক্ষেত্রফল πr² কত গুণ? 3 গুণ। তাহলে 3 গুণ মানে এই ভূমির ক্ষেত্রফলের সঙ্গে 3 দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা সমান হবে। যদি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা h একক এবং ব্যাসার্ধ r একক হয়, তাহলে h ও r এর মানে উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত চেয়েছে। h ও r এর অনুপাতটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে পাই আমরা এখানে ক্যান্সেল আউট করে দিলাম, আর একটা r ক্যান্সেল আউট করে দিলাম। πr ক্যান্সেল আউট করে দিলে এখানে 2h = 3r পড়ে থাকছে। তাহলে h/r কত? h এর সঙ্গে 2 গুণ আছে কোনাকুনি, তাহলে 2 নিচে নিতে হবে, তবে কোনাকুনি গুণ করলে 2h হচ্ছে। এখানে 3 নিতে হবে, তবে 3r হচ্ছে। অতএব h/r সমান 3:2। তাহলে উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত 3:2 আসছে এখানে। একদমই সহজ অঙ্ক, এটা দেখে নাও। h/r = 3:2 আসছে। তাহলে অপশান বি আমাদের রাইট অ্যান্সার। তাহলে 1 দাগের 6, অপশান বি 3:2 এলো। ঠিক আছে, 3:2। নেক্সট দেখো, এবার আমরা এমসিকিউ কমপ্লিট হলো 6টা। এবার 2 দাগে শূন্যস্থান পূরণে যাচ্ছে। 2 দাগে শূন্যস্থান পূরণের অঙ্কে যাচ্ছে। দেখো, প্রথমটা বলেছে বার্ষিক 6% সরল সুদে 900 টাকার সুদ 135 টাকা হলে যে সময়ে হবে তা হলো। আমরা সময়টা টি ধরে নিচ্ছি। এখানেও 1 নম্বরের অঙ্ক। 1 নম্বরের অঙ্ক যতক্ষণ থাকবে জাস্ট অ্যান্সারটুকু লিখে দিলেই হবে। তাহলে সময়টা আমরা টি বছর ধরে নিচ্ছি। 900 টাকার টি বছরে 6% হারে, তাহলে পি আর টি, আমরা টিটা আগে নিচ্ছি, অসুবিধা নেই, বাই 100। সুদ হচ্ছে 135 হলে সময় কত চেয়েছে? তাহলে টি এর যেটা মান হবে সেটাই সময়। এইখানে দুটো শূন্য আমরা ক্যান্সেল করে দিলাম, বা 6×9 = 54, 54t = 135, বা t = 135/54। ঠিক আছে, এবার দেখো আমরা যদি এটাকে গুণ 9 দিয়ে কেটে দিই, 9 × 9 = 4, 45, 5×9 = 45, 6×9 = 54, 3×2 = 6, 3×5 = 15, বা t = 5/2, মানে 2=1/2 পূর্ণ আকারে প্রকাশ করলে 2=1/2 আসছে। তাহলে যে সময়ে হবে তা হলো 2=1/2 বছর। শূন্যস্থানে লিখবে, কেউ পূর্ণ বাক্যটা লিখে করলে খুব ভালো, বা যদি 2 দাগের 1-এর এই শূন্যস্থানে 2=1/2 বছর লিখে দাও তাও হবে। ঠিক আছে, যদি পূর্ণ বাক্যটা লিখে শূন্যস্থানে অ্যান্সারটা লেখো তাহলে তো আরও ভালো হলো। হ্যাঁ, নেক্সট দেখো 2-এরটা, 2 দাগের 2-এর। কি বলেছে দেখি, 2 দাগের 2-এরটা বলেছে a+b/4 b+c/3। বলা আছে a+b/4 = b+c/3 = c+a/a+b/4 b+c/3 c+a/5 হলে h/b/c সমান কত? এই তিনটা সমান বলে দিয়েছে। আমরা ধরে নিচ্ছি এইটা সমান k, যেখানে k ≠ 0। ঠিক আছে, তোমরা এগুলো রাফলি ক্যালকুলেশন করতে পারো। তাহলে কোনাকুনি গুণ করলে তাহলে এইটা সমান কে হবে, তার মানে a+b সমান কত? 4k, কোনাকুনি গুণ হয়ে গেল। b+c সমান কত? কোনাকুনি গুণ হলে 3k, আর c+a সমান কত? 5k। তাহলে তিনটেকে যোগ করলে দেখো a+b, বাঁ দিকের মান বাঁ দিকে যোগ করছি, তিনটেরই বাঁ দিকের মানগুলো বাঁ দিকে যোগ হবে, ডান দিকের মানগুলো ডান দিকে যোগ হবে। এইটা হয়ে যাচ্ছে 4k + 3k + 5k। তাহলে দুটো এ হচ্ছে, দুটো বি, দুটো সি, তাহলে 2 কমন নিলে a+b+c, 4×3 = 7 × 5 = 12k। তাহলে a+b+c সমান 6k। তাহলে এই a+b+c থেকে এইটা যদি মাইনাস করি, মাইনাস করলে a কেটে যাবে, তার মানে c পড়ে থাকছে, 6k - 4k মানে 2k। এইটা থেকে একবার এইটা মাইনাস করবো, একবার এইটা মাইনাস করবো, একবার এইটা মাইনাস করবো। এইটা থেকে এইটা মাইনাস করলে এখানে ab আছে, বিয়োগ করলে ab কেটে যাবে, c পড়ে থাকছে, 6 = c = 6k - 4k 2k। তাহলে এইটা মাইনাস করলে a পড়ে থাকছে, a = 6k - 3k 3k, 6k থেকে 3k বিয়োগ করলে, আর এইটা থেকে এইটা মাইনাস করলে c a কেটে যাচ্ছে, b পড়ে থাকবে, b = 6k - 5k k।
তাহলে এ ইজ টু বি ইজ টু সি এর মান চেয়েছে, তাহলে এর মান 3k, কে 2k, তাহলে হয়ে যাচ্ছে 3k ইজ টু কে ইজ টু 2k, তাহলে কে আউট করে দিলে 3:1:2 অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এটা 2 নম্বরের যদি হতো আমরা আরেকটু লিখে লিখে করতাম, 1 নম্বর যেহেতু কোশ্চেন শুধুমাত্র ক্যালকুলেশনটা বুঝিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে অ্যান্সার এলো 3:1:2 অ্যান্সার এলো। এ বি এ ইজ টু বি ইজ টু সি সমান 3:1:2, তাহলে শূন্যস্থানে লিখবে এ ইজ টু বি ইজ টু সি সমান এখানে 2 এর দাগে এইরকম 2 এর দাগের 2 দাগ নাম্বার দিয়ে 2 এর দাগের 2 শূন্যস্থানে 3:1:2, এটাই অ্যান্সার হবে। নেক্সট দেখো 3 এর দাগেরটা। তিনের দাগের কি বলেছে, আলফা ও বিটা পরস্পর পূরক কোণ হলে কোসেক আলফা সেক বিটা মান চেয়েছে। আলফা ও বিটা পরস্পর পূরক মানে কি, আলফা বিটা, আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। হ্যাঁ, এইটা আলফা ও বিটা পরস্পর পূরক কোণ মানে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। তাহলে কোসেক আলফা সেক বিটা, কোসেক আলফা সেক বিটা মাইনাস কট আলফা কট বিটা, কট আলফা কট বিটা এর মান হবে, মানে এর মানটা চেয়েছে। তাহলে এইটা কোসেকটাকে আমরা কোসেক রেখে দিই, সেক বিটা মানে কি, বিটা মানে আলফাটাকে ওদিকে নিয়ে গেলে সেক আমরা 90 ডিগ্রি মাইনাস আলফা লিখতে পারি বিটার জায়গায়, বা কেউ যদি চাইতো যে আলফার জায়গায় 90 মাইনাস বিটা লিখবো সেটাও হবে, মাইনাস এইটা কট আলফা আর কট বিটার জায়গায় 90 ডিগ্রি মাইনাস আলফা হলো, এইটা হচ্ছে, বা এর সমান এটা কোসেক আলফা সেক 90 মাইনাস আলফা, এটা কোসেক আলফাই হবে, এটা কট আলফা, এটা কট 90 মাইনাস আলফা, এটা কি ছিল কট আলফা কট বিটা, এটা কট আলফা কট বিটা, আচ্ছা কট আলফা কট বিটা ছিল, তাহলে এটা কট 90 মাইনাস আলফা ট্যান আলফা হয়ে যাবে, ট্যান আলফা ইন্টু কট আলফা 1 হয়, এটা জানো নিশ্চয়ই, ট্যান আলফা ইন্টু কট আলফা 1 হয়, এটা কোসেক স্কোয়ার আলফা মাইনাস 1 হয়ে যাচ্ছে। আমরা কি ফর্মুলা জানি, কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1, তাহলে কোসেক স্কোয়ার আলফা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কট স্কোয়ার আলফা হয়ে যাবে, তাহলে এইটা আমাদের শূন্যস্থানে হয়ে যাবে কট স্কোয়ার আলফা, এইটা আসছে। তাহলে 2 এর দাগে 3, এটা শূন্যস্থান কট স্কোয়ার আলফা, এইভাবে। ঠিক আছে, ক্যালকুলেশনটা দেখো। নেক্সট দেখো, বৃত্তের পরিলক্ষিত সামান্তরিক একটি ড্যাশ, মনে রাখবে 2 এর দাগে 4, বৃত্তের পরিলক্ষিত, এটা তোমাদের অনুশীলনীতে, এটা তোমাদের অনুশীলনীতে প্রয়োগ আছে, অনুশীলনীতে আছে যে প্রমাণ করো বৃত্তের পরিলক্ষিত সামান্তরিক রম্বস, এটা প্রমাণ আছে তোমাদের অনুশীলনীতে আছে বইয়ে। ঠিক আছে, বইয়ে আছে তোমাদের প্রমাণ করো বৃত্তের পরিলক্ষিত সামান্তরিক একটি রম্বস, তোমাদের বইয়ে দেয়া আছে এটা, তাহলে এটা কি উত্তর হবে, এটা রম্বস উত্তর হবে। ঠিক আছে, রম্বস উত্তর হবে, মনে রাখবে এটা রম্বস হবে। তাহলে বৃত্তের পরিলক্ষিত সামান্তরিক রম্বস হয়, মনে রাখবে এটা। নেক্সট দেখো, পরেরটায় যাব আমরা। তাহলে এটা রম্বস অ্যান্সার হবে, এটা বলে দিলাম, এটা শূন্যস্থানে রম্বস করবে। পরেরটা দেখো, 2 এর দাগের 4 হলো 5-এর, এটা যেটা বললাম তোমাদের বইয়ের অনুশীলনীতে করতে দেওয়া আছে, মানে প্রয়োগ দেওয়া আছে, প্রয়োগ প্রমাণ করতে দেওয়া আছে। তোমাদের আমাদের দেখবে প্লেলিস্টে পাবে, আমাদের প্লেলিস্টে পাবে, প্লেলিস্টে প্রয়োগের সাজেশান দেওয়া আছে 18টা, সেই 18টা সাজেশান ভালো করে তৈরি করবে, সেখান থেকে আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। প্রয়োগ 18টা সাজেশান দেওয়া আছে, সেই 18টা সাজেশান খুব ভালো করে তৈরি করবে, 18টা সাজেশান খুব ভালো করে তৈরি করলে আশা করছি তোমরা নিশ্চিতভাবে কমন পেয়ে যাবে। ঠিক আছে, দেখো তোমাদের যেটা বলছিলাম যে তোমাদের এটা বইয়ে আছে বৃত্তের পরিলক্ষিত সামান্তরিক রম্বস, এটা তোমাদের কোষে দেখি 15.2, কোষে দেখি বইয়ের, তোমাদের বইয়ের কোষে দেখি 15.2-এ, কোষে দেখি 15.2-এর এই যে 5-এর যে প্রয়োগটা প্রমাণ করতে দিয়েছে, বৃত্তের পরিলক্ষিত সামান্তরিক মাত্রই রম্বস, 5-এর যে প্রয়োগটা প্রমাণ করতে দিয়েছে সেখানে আছে। ঠিক আছে, এইটা আমরা আবার বলছি প্লেলিস্টে আছে, দেখবে আমরা সাজেশান দিয়েছি, সাজেশানগুলো ফলো করবে তোমাদের মাধ্যমিকের জন্য।
সম্পূর্ণ ম্যাথের সাজেশন দেওয়া আছে, তাছাড়া প্রয়োগের সাজেশন দেওয়া আছে। প্রয়োগের সাজেশন 18টা প্রয়োগ আছে, তার মধ্যে এটাও আছে, প্রমাণ করো বৃত্তের পরিলিখিত সামান্তরিক রম্বস, তার মধ্যে এটাও আছে। এগুলো ভালো করে তৈরি করবে, তৈরি করলে কিন্তু প্রয়োগ যে একটা পরে 3 নম্বরের সেটা কমন পেয়ে যাবে। নেক্সট দেখো পরেরটা, তাহলে এই 15.2 এর 5-এরটা প্রমাণ করতে দিয়েছে, এটা বলে দিয়েছে যে প্রমাণ করো বৃত্তের পরিলিখিত সামান্তরিক মাত্রিক রম্বস। এর পরেরটা দেখো, পরেরটা আছে 5-এরটা, 2 দাগের 5-এরটা, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস 20 সেমি। 2 দাগের 5, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস 20 সেমি বলে দিয়েছে, 20 সেমি। লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস 20 সেমি। তাহলে তির্যক উচ্চতা 25 হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত? আচ্ছা, ভূমির ব্যাস 20 মানে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ 10 সেমি, ব্যাসার্ধ 10 সেমি। তির্যক উচ্চতা এল কত বলে দিয়েছে? এল বলেছে 25 সেমি। ব্যাসার্ধ এখানে ব্যাস বলে দিয়েছে 20 সেমি, তার মানে ব্যাসার্ধ 10 সেমি, তির্যক উচ্চতা এল 25 সেমি। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করছি আমরা, সেখান থেকে আমাদের সূত্র নির্ণয় হয়ে যাবে পাই আর ইন্টু আর প্লাস এল, পাই আর, হ্যাঁ, তাহলে পাই রাখছি, আর এর মান 10 ইন্টু আর প্লাস এল, তাহলে 10 প্লাস 25 এত বর্গ সেমি হবে, হ্যাঁ, এত সেমি স্কোয়ার বা বর্গ সেমি, ইজ ইকুয়াল টু এটা 10 পাই হচ্ছে ইন্টু কত আসছে 35 এত, তাহলে 350 পাই, পাই আকারে রাখলে 350 পাই আসছে, ঠিক আছে, পাই আকারে রাখলে 350 পাই হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল চেয়েছে। এবার যদি আমরা এটাকে পাইয়ের মানটাকে ভেঙে দিই, 350 ইন্টু পাইয়ের মান হচ্ছে 22/7, 7 দিয়ে কেটে দিলে এত সেমি স্কোয়ার, 7 দিয়ে কেটে দিলে 5 7 35, 5 50, তাহলে 22কে এটা শূন্য হয়ে গেল, 5 দুগুণে 10-এর শূন্য হাতে গেলে 5 10 রেখে 11, 1100 বর্গ সেমি, এত বর্গ সেমি অ্যান্সার আসছে, বা সেমি স্কোয়ার বাংলায় লিখলে, ঠিক আছে। তাহলে আমাদের এটা শূন্য স্থানে লিখবে, সম্পূর্ণ অঙ্কটা টুকে নিয়ে 2 দাগের 5-এরটা, বা শুধু শূন্য স্থানে 1100 বর্গ সেমি, এইটা, ঠিক আছে, 1100 বর্গ সেমি, এটা হলো 1100 বর্গ সেমি এলো, ঠিক আছে। এবার দেখো 6-এরটা, 2 দাগের 6, এটা যেটা হবে 2 দাগের 6-এরটা, প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার মধ্যমা নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথম 100টি, এমনি মধ্যমা নির্ণয় করতে হলে ছোট থেকে বড় সাজিয়ে নিতে হয়। তাহলে 1 2 3 এরকম করে 49 50 51 52 এইভাবে গিয়ে 100, প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার মধ্যমা। দেখো এইদিকে 49টা সংখ্যা আছে, তার মানে জোড় সংখ্যা যখন থাকে মাঝের যে দুটো সংখ্যা হয় তাদের যোগফল বাই 2 মধ্যমা যেটা হয়। তাহলে এইদিকে 49টা সংখ্যা আছে, 50 51 এগুলো মাঝের সংখ্যা হলো, আর এখান থেকে 52 থেকে 100 গুণ কাউন্টিং করলে দেখবে 52 থেকে 100 গুনলে ওদিকে 49 হচ্ছে, 49 49 98 98 90 100, 100টা তবে হচ্ছে, ঠিক আছে। তাহলে মধ্যমা কত হবে? মধ্যমা ইজ ইকুয়াল টু 50 প্লাস 51/2, এটা 51, তাহলে এইটা হয়ে যাচ্ছে 101/2 সমান 50.5 আসছে, 50.5, 101কে 2 দিয়ে ভাগ করলে 50.5 হয়, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার আসছে, এটা শূন্য স্থানে লিখে দেবে 50.5, শূন্য স্থানে লিখবে। তাহলে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার মধ্যমা, এটা 2 দাগের 6, এরকম 2 দাগের 6, এটা শুধুমাত্র শূন্য স্থান দিয়েও এইটা লিখে দিতে পারো, বা পূর্ণ বাক্যটা লিখে শূন্য স্থানের জায়গায় শূন্য স্থানের জায়গায় 50.5 লিখবে, যে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার মধ্যমা হলো, ড্যাশ দেওয়া আছে, ড্যাশের জায়গায় 50.5 হলো। দেখো 2 দাগের শূন্যস্থান পূরণ কমপ্লিট হলো। এবার আমরা সত্য মিথ্যা শুরু করব। 3 দাগের সত্য মিথ্যা 5টা করতে হয়, 6টা দেওয়া থাকে, আমরা 6টাই করে দিচ্ছি। দেখো আবার বলছি, দেখো তোমাদের সাজেশান দেওয়া আছে প্লে লিস্টে, ম্যাথের সাজেশান সম্পূর্ণ দেওয়া আছে, সাজেশানটা ফলো করবে, খুবই কার্যকরী হবে তোমাদের জন্য। 3 দাগের 1-এর, 3 দাগের 1-এর একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধন অনুপাত দেওয়া আছে। 3 দাগের সত্য মিথ্যা নির্ণয় করছি। মূলধন অনুপাত 3:8:5 আছে, হ্যাঁ, মূলধন অনুপাত আছে 3:8:5, এটা হচ্ছে মূলধন অনুপাত আছে।
তাহলে বলেছে যে তৃতীয় ব্যক্তির তুলনায় প্রথম ব্যক্তির প্রাপ্য লাভ্যাংশ তৃতীয় ব্যক্তির তুলনায় 60 টাকা কম হলে মোট লাভের পরিমাণ কত। আমরা মোট লাভের পরিমাণ এক্স ধরে নিচ্ছি। মোট লাভের পরিমাণ এক্স হলে এখানে দেখো প্রথম ব্যক্তির লাভ কত হবে, 3 ইন্টু এদের যোগফল কত, 8 3 11 5 16 এত টাকা। তার মানে প্রথম ব্যক্তির লাভ 3x/16 টাকা। তৃতীয় ব্যক্তির লাভ একইভাবে 5x/16 টাকা। রাফলি ক্যালকুলেশন করছি, দেখে নাও। তাহলে তৃতীয় ব্যক্তির লাভ এই যে 5x/16, তাহলে বলেছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির তুলনায় 60 টাকা কম। তাহলে তার মানে এইটা তৃতীয় ব্যক্তির লাভ বেশি প্রথম ব্যক্তির তুলনায়। তাহলে 5x/16 মাইনাস 3x/16 কত কম বলেছে, 60 কম, 60 হবে। তাহলে 16 লসাগু, তাহলে এখানে 5x মাইনাস 3x সমান 60 হচ্ছে, বা এটা 2x/16 সমান 60 হচ্ছে, বা x সমান কত হবে, এটা 60 ইন্টু 16/2, তাহলে এটা কেটে দিলে 8 হচ্ছে, সমান 6 × 8 = 480 আসছে। তাহলে মোট লাভের পরিমাণ আমরা এক্স ধরেছিলাম, এক্সের মান 480 আসছে, তাহলে মোট লাভ 480 টাকা। এখানে এই উক্তিটি দিয়েছে, তার মানে এটা যে উক্তিটা দিয়েছে সেটা সত্য। তাহলে 3 এর দাগের 1-এরটা এটা সত্য হচ্ছে। এবার 2-এরটা করবো আমরা, দেখে নাও এইভাবে। এই অঙ্কটা কিন্তু অন্যান্য পেজেও আছে, সেটা 2 নম্বরের অঙ্কে কষতে দেওয়া আছে এই অঙ্কটা, ঠিক আছে। নেক্সট দেখো 3 এর দাগের 2-এরটা। 3 এর দাগের 2-এরটা কি বলেছে, 3 এর দাগের 2-এরটা বলেছে 2 + √2 3 + √3 1 - √2 2 + √2 3 + √3 1 - √2 √3 - 1 এর সরলতম মান ইন্টু √3 - 1 এর সরলতম মান বলে দিয়েছে 2√6, এর সরলতম মান বলা আছে 2√6। দেখি আমাদের কত আসে, 2√6 এলে আমরা সত্য বলবো, যদি 2√6 না আসে আমরা মিথ্যা বলবো, ঠিক আছে। আমরা গুণ করছি, দেখো এই দুটো গুণ করে নিচ্ছি, 3 × 6 প্লাস 2√3 প্লাস এইটা গুণ করলে 3√2 প্লাস রুটের মধ্যে এটা 6 হয়ে যাবে। আচ্ছা, এবার এই দুটো গুণ করছি, √3 মাইনাস √6, এইটা হয়ে গেল। এবার এইটার সঙ্গে -1 আছে প্লাস √2। এবার দেখো 6 এর সঙ্গে পুরোটা গুণ করে নিচ্ছি, 6 এর সঙ্গে গুণ করে নিলে এটা 6√3 হয়ে যাচ্ছে, মাইনাস 6√6 হয়ে যাচ্ছে, মাইনাস 6 × 6 প্লাস 6√2 হচ্ছে। এইটার সঙ্গে এইটা, তাহলে দুটো √3 গুণ হলে 3 হয়ে যাবে, প্লাস 3 × 6 হয়ে যাচ্ছে, এইটার সঙ্গে এইটা, তাহলে 2√রুটের মধ্যে 18, তাহলে 2√18, এটা মাইনাস হচ্ছে 2√18, √18 মানে 3√2, √18 মানে 3√2, তাহলে 3 × 6, তাহলে 6√2 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইটা হলো √18, এইটা মাইনাস 2√3 হচ্ছে, মাইনাস 2√3 হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখো এইটা হচ্ছে এই 2√3 সঙ্গে আমরা পরপর গুণ করে যাচ্ছি। 2√3 সঙ্গে √3 দিয়ে গুণ করেছি, √3 দিয়ে গুণ করলে 3 আসছে, 3 × 6 হয়ে যাচ্ছে। 2√3 সঙ্গে মাইনাস √6 দিয়ে গুণ করেছি, √18 হচ্ছে, আর √18 মান 3√2, তাহলে 3 × 6√2 হয়ে গেল। 2√3 সঙ্গে -1 দিয়ে গুণ করলে -2√3, আর এইটা হয়ে যাবে প্লাস 2√6 হয়ে যাবে। এবার এইটা দিয়ে প্লাস এইটা হয়ে যাবে 3√6, 3 × 6, এটা 6 × 12, রুটের মধ্যে 12 মানে 2√3, তাহলে হয়ে যাবে মাইনাস এইটার সঙ্গে এইটা হচ্ছে 2√3 মানে 6√3 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, মাইনাস 3√2 প্লাস এইটা গুণ করলে 6 হয়ে যাচ্ছে, এইটা √18 হচ্ছে, এইটা গুণ করলে √18 মানে 3√2। আচ্ছা, এইটা গুণ করলে 6 হচ্ছে, -6, এইটার সঙ্গে এটা গুণ করলে -√6 হচ্ছে, আর এইটার সঙ্গে এটা গুণ করলে √12 মানে 2√3 হচ্ছে, 2√3 এইটা আসছে, ঠিক আছে। এবার কি ক্যান্সেল আউট হচ্ছে দেখি আমরা। এইখানে দেখো যেগুলো ক্যান্সেল হচ্ছে সেগুলো আমরা 6√3 এখানে কোথাও আছে, 6√3 আমরা, আচ্ছা, প্লাস 6√3 মাইনাস 6√3, 6√6 পাচ্ছি না, এটা প্লাস -6 প্লাস 6 কেটে দিলাম, আবার একটা প্লাস 6 -6 কেটে দিলাম, -2√3 প্লাস 2√3 কেটে দিলাম, এইটা আর আছে 3√2, এই যে -3√2 প্লাস 3√2 কেটে দিলাম, আর আছে √2 আর আছে, আর √2 পাওয়া যাচ্ছে না এখানে, √6 কটা আছে, 6, 3
8 2 5, আচ্ছা 6√2 প্লাস মাইনাসে কেটে গেল, ঠিক আছে। এইখানে দেখো এইটা মাইনাস, এইটা মাইনাস, -7√6 আর 6 প্লাস 5√6, এইটা হয়ে যাচ্ছে -2√6 আসছে, -2√6 আসছে, এইটা আসছে। আর কিছু মান ক্যান্সেল আউট হচ্ছে না, -2√6 আসছে। কিন্তু এখানে যেটা বলা আছে যে এটা বলা আছে সরলতম মান 2√6, কিন্তু আমাদের মাইনাস দিয়ে মান আসছে, তাহলে এটা মিথ্যা হয়ে যাবে। বেশ ক্যালকুলেশন হচ্ছে এটা, তাহলে মানটা মিথ্যা হবে, ঠিক আছে। এই মানটা মিথ্যা হবে, ঠিক আছে, মানটা মিথ্যা হবে। নেক্সট দেখো, নেক্সট আচ্ছা ওটা মুছে ফেললাম, দুটো হলো, এবার তিনেরটা দেখো। তিনেরটা কি বলেছে? তিনের যেটা বলেছে যে এবিসি সমকোণী ত্রিভুজের এবিসি কোণ সমকোণ বিডি পারপেন্ডিকুলার টু এসি। এবিসি সমকোণী ত্রিভুজের এবিসি কোণ সমকোণ, এটা 90 ডিগ্রি, বিডি এটা মনে করো ডি, বিডি পারপেন্ডিকুলার টু এসি। এখানে একটা রিলেশন বলে দিয়েছে, রিলেশনটা বলেছে যে বিসি স্কোয়ার সমান এসি ইন্টু এডি হচ্ছে, বিসি স্কোয়ার সমান এসি ইন্টু এডি, বিসি স্কোয়ার সমান এসি ইন্টু এডি। তাহলে এইরকম যদি হয়, এটা সমকোণী ত্রিভুজ বিকোণ সমকোণ, এই বিডিটা এসির ওপর লম্ব, তাহলে আমরা জানি আমাদের একটা উপপাদ্য আছে, এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ একে অপরের সঙ্গে, এবং এই ত্রিভুজটা একবার মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ, এবং এদিকের ত্রিভুজটা একবার মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ, এটা হয়। এই কন্ডিশন আমরা যদি অ্যাপ্লাই করি, এবার দেখো তিনটে কন্ডিশন আছে এখানে, এই তিনটে কন্ডিশন নির্ণয় করা যায়। সদৃশতা এটা ফর্মুলা, সদৃশতার আবার সদৃশতা যখন কন্ডিশন এলো, আমরা উল্লেখ করি যে সদৃশতার উপপাদ্যটা খুব ভালো করে তৈরি করবে। এবারের পরীক্ষার জন্য কিন্তু সদৃশতার উপপাদ্যটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবারের পরীক্ষার জন্য সদৃশতার উপপাদ্যটা খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের যেটা হয় এখানে, এই যে আমরা যদি এই মূল ত্রিভুজের সঙ্গে মূল ত্রিভুজের বিপরীত বাহু এসি বাই এই দিকের ত্রিভুজটা নেই, এদিকে 90 ডিগ্রি বাই এবি সমান এ, তাহলে মূল না, এখানে কি বলেছে, আচ্ছা এসি আছে, বিসি নিতে হবে আমাদের। তাহলে এটা 90 ডিগ্রি, এই দিকের ত্রিভুজটা চলে যায়, এই দিকের ত্রিভুজটা, এটা হচ্ছে বিসি। আচ্ছা এর বিপরীত আমরা চেষ্টা করব, এই বাহুগুলোয় আসতে চেষ্টা করব তাড়াতাড়ি। তাহলে মূল ত্রিভুজের এর বিপরীত বাহু এসি 90 ডিগ্রি কোণের, আর এই দিকের ত্রিভুজের বিপরীত বাহু বিসি, এইটা একটা হলো ইজ ইকুয়াল টু। তাহলে এবার মূল ত্রিভুজের এই কোণটা হচ্ছে এই কোণের বিপরীত বাহু বিসি, এই কোণের সঙ্গে কোন কোণটা সমান হয়? মূল এই কোণটা, এই কোণের সঙ্গে মূল ত্রিভুজের এই কোণের সঙ্গে এই ছোট ত্রিভুজের এই কোণটা সমান হবে, ঠিক আছে। মূল ত্রিভুজের, কারণ এই সি কোণটা দুটোতেই আছে, সি কোণটা এই দিকের ত্রিভুজটাতেও আছে, আবার মূল ত্রিভুজেও আছে। তাহলে আবার এইটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, তাহলে ছোট ত্রিভুজের এই কোণটার সঙ্গে মূল ত্রিভুজের এই কোণটা সমান হবে, ঠিক আছে। ছোট ত্রিভুজের এই কোণটা, তাহলে এর বিপরীত বাহু কত? সিডি আসছে, সিডি হচ্ছে। তাহলে এখানে বিসি স্কোয়ার সমান এসি ইন্টু সিডি হচ্ছে, কিন্তু দেওয়া আছে এসি ইন্টু এডি আছে, ঠিক আছে, এসি ইন্টু এডি আছে, এইটা দেওয়া আছে, এসি ইন্টু সিডি হচ্ছে, ঠিক আছে। তাহলে এটাও মিথ্যা হয়ে গেল, এটা 3 নম্বরেরটা মিথ্যা হলো, ঠিক আছে। একবার দেখানো ভালো করে, এটাও মিথ্যা আসছে আমাদের, হ্যাঁ। তাহলে আমরা বলছি আরেকবার যে এই সম্পূর্ণ ত্রিভুজটা আর এদিকের ত্রিভুজটা নিয়ে আমরা আলোচনা করছি, সম্পূর্ণ ত্রিভুজের এদিকের ত্রিভুজটা, এর 90 ডিগ্রির বিপরীত কোণ এসি, এর 90 ডিগ্রির বিপরীত কোণ বিসি, তাহলে এসি বাই বিসি। আচ্ছা এই ত্রিভুজটা সি কোণটা দুটোতেই আছে, ছোট ত্রিভুজ আছে বড় ত্রিভুজ আছে, তাহলে অটোমেটিক্যালি এই কোণটা বড় ত্রিভুজের এই কোণটার সঙ্গে ছোট ত্রিভুজের এই কোণটা সমান হবে। তাহলে এর বিপরীত বাহু হচ্ছে বিসি, আর এর বিপরীত বাহু সিডি, তাহলে কোনাকুনি গুণ করলে বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি ইন্টু সিডি হচ্ছে, কিন্তু দেওয়া আছে এসি ইন্টু এডি, এটা হয় না, তাই মিথ্যা। চারেরটা আচ্ছা, চারেরটা কি আছে? সম আয়তনের দুটি নিরেট চোঙের উচ্চতার অনুপাত 1:2। তাহলে সম আয়তনের দুটি নিরেট চোঙের উচ্চতার অনুপাত, দুটোরই আয়তন সমান, উচ্চতার অনুপাত 1:2। তাহলে একটা উচ্চতা এইচ, অন্যটার উচ্চতা আমরা 2h ধরে নিচ্ছি, তাহলে একটার উচ্চতা এইচ হলো আর অন্যটার উচ্চতা হয়ে গেল 2h, ঠিক আছে। তাহলে এখানে বলে দিয়েছে যে উচ্চতার অনুপাত
উচ্চতার অনুপাত বলা আছে 1:2, তাদের ব্যাসার্ধের অনুপাত হবে তাহলে 1:√2 বলে দিয়েছে। তাহলে দুটো নিরেট চোঙের বলেছে সমায়তন নিরেট চোঙ, তাহলে আমরা লম্ববৃত্তাকার চোঙ যদি হয় এইটা হয়ে যাচ্ছে আয়তনের অনুপাত, আয়তন সমান বলে দিয়েছে, তাই তো আয়তন সমান বলে দিয়েছে। আয়তন সমান হয়ে গেলে সমায়তনের দুটি নিরেট চোঙের তাহলে আয়তন সমান বলা আছে নিরেট চোঙের সমায়তনের উচ্চতার অনুপাত দেওয়া আছে 1:2, তাহলে ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। যদি ব্যাসার্ধ একটার R1 হয় আর এটা পাই R1 স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু পাই R2 স্কোয়ার ইন্টু 2H, তাহলে সমান হচ্ছে ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, চোঙের আয়তনের ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ। আমরা এর প্রথমটার R1 একক ধরেছি, দ্বিতীয়টার ধরছি R2 একক, প্রথমটা R1 একক ধরলাম, দ্বিতীয়টার R2 একক ধরছি, ঠিক আছে। তাহলে পাই R1 স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু পাই R2 স্কোয়ার এইচ, এখানে পাই এইচ ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে R1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2R2 স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা 2/1 হয়ে যাচ্ছে, 2/1, ঠিক আছে। এইটা তাহলে 2/1 যেহেতু হচ্ছে তাহলে R1:R2 কত হচ্ছে, R1:R2 সমান এটা √2:1 হচ্ছে, উভয় দিকে রুট করে দিলে √2:1 হচ্ছে। তাহলে কিন্তু আমাদের এখানে দেওয়া আছে যে ব্যাসার্ধের অনুপাত হবে 1:√2 দেওয়া আছে, কিন্তু আমাদের √2:1 আসছে, তাই চারেরটা মিথ্যা হচ্ছে। যদি √2:1 থাকতো আমরা সত্য নিতাম, কারণ এইটা কোনাকুনি গুণ করতে হয়, কোনাকুনি গুণ করলে তবে এটা ম্যাচ করছে, 2টা ওপরেই হবে, √2:1 হবে, ঠিক আছে। নেক্সট দেখো পাঁচেরটা দেখো, পাঁচের কি বলেছে, পাঁচেরটা বলে দিয়েছে যে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হাফ হলে cos 4 থিটা মাইনাস সাইন 4 থিটার মান 2। দেখো cos স্কোয়ার থিটা, অঙ্কটা একদমই সহজ অঙ্ক, মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান হাফ বলা আছে, তাহলে বলে দিয়েছে cos 4 থিটা মাইনাস সাইন 4 থিটার মান। আমরা cos 4 থিটা, cosের পারে 4 থিটা মাইনাস সাইনের পারে 4 থিটা মানে কি, cosের পারে 4 মানে cos স্কোয়ার থিটা স্কোয়ার, আর সাইনের পারে 4 মানে সাইন স্কোয়ার থিটার পারে স্কোয়ার। এটা হচ্ছে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান 1 হয়, এটা ফর্মুলা। আর cos স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটার মান হাফ বলে দিয়েছে, 1 × হাফ সমান হাফ আসছে, কিন্তু বলা আছে 2, তাই এটাও মিথ্যা, 3-এর দাগের 5-এরটাও মিথ্যা, ঠিক আছে। 2 বলা আছে কিন্তু হাফ আসছে। নেক্সট দেখো 3x + 4y = 12, হ্যাঁ, এবং x এর গড় 2 হলে y এর গড় হবে 3/2। এটা x এর গড় 2 হলে y এর গড় হবে 3/2। এখান থেকে যে মানটা আসছে x এর গড় 2 হলে y এর গড় হবে 3/2, এই যে 3x + 4y = 12, x এর গড় 2 হলে y, তাহলে x এর এটা x এর মান এখানে 3x + 4y = 12, এটা 2 হলে y, এখানে 2 যদি হয়ে যায় 3 × 2 = 4 + 4y মান এটা, ঠিক আছে। তাহলে 4y = হয়ে যাচ্ছে, এটা ওদিকে গেলে হয়ে যাচ্ছে 3 × 6, x এর গড় বলে দিয়েছে, ঠিক আছে। ছয়েরটা দেখো, এটা বলে দিয়েছে x এর গড় 2 হলে y এর গড় হবে 3/2। এটা 4y = 12 - 6 হচ্ছে, তাহলে 4y = এটা 6 হয়ে যাচ্ছে, এটা y = 6/4 সমান 3/2 হচ্ছে y এর মান, 3/2 হচ্ছে, কিন্তু এটা মান হচ্ছে, ঠিক আছে, এই মানটা আসছে এখানে। x এর এই 3x + 4y = 12, x এর মান 2 হলে y এর মান 3/2 আসছে, x এর মান 2 হলে 3x + 4y = 12, এখানে x এর মান 2 হলে y এর মান 3/2 আসছে, ঠিক আছে। x এর মান 2 হলে y এর মান 3/2 আসছে, তাহলে 6এরটা এটা সত্য হচ্ছে, 6এরটা সত্য হচ্ছে, ঠিক আছে, 6এরটা আমাদের সত্য আসছে। নেক্সট দেখো
নেক্সট কি বলা আছে, এবার আমরা 3-এর দাগের অঙ্কে যাচ্ছি। 3-এর দাগের অঙ্কে কী কী আছে? 3-এর দাগের অঙ্কে আছে 5% বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে 4000 টাকা একটি ব্যাংকে 3 বছর রাখলে 3 বছর পর এবার প্রত্যেকটা অঙ্ক কষে কষে দেখাতে হবে, ভালোভাবে নিখুঁতভাবে কষে দেখাতে হবে। 4-এর দাগের 1-একটা, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 4000 টাকা একটি ব্যাংকে রাখলে 3 বছর পর তাহলে আসল 4000 টাকা, আসল সমান 4000 টাকা, সুদের হার কত? সুদের হার ইজ ইকুয়াল টু 5%। আচ্ছা, সুদের হার 5%, সময় কত? 3 বছর, সময় সমান 3 বছর। তাহলে বলেছে 3 বছর পর চক্রবৃদ্ধি সুদ কত হবে, সুদটা শুধু চেয়েছে। তাহলে আমরা 3 বছর পর সমূল চক্রবৃদ্ধি কত বের করি। 3 বছর পর সমূল চক্রবৃদ্ধি সমান, যেটা আমাদের ফর্মুলা পি ইন্টু 1 প্লাস আর বাই 100, 5/100 তারপরে 3, এত টাকা, এইটা সমূল চক্রবৃদ্ধি। এইটা হয়ে যাবে, কেটে দিলে 21 হয়ে যায়, এই 20, 5 20 6, এটা 1, তাহলে 4000 ইন্টু 1 প্লাস 1-এর 20 কিউব, এত টাকা। তাহলে 4000, এটা লসাগু করে যদি 20 লসাগু, 20 1 20 আর 1 21, 21/20 তার কিউব, তার মানে 21/20 3বার হবে, 21/20 ইন্টু 21/20 ইন্টু 21/20, এত টাকা। 1 2 3 শূন্য, 1 2 3 শূন্য কেটে গেল, ঠিক আছে। এটা 4কে 2 দিয়ে কাটলে 2 পড়ে থাকে, এই 2টাকে আবার কেটে দিলাম, তাহলে 21 21 441 হয়, 441। তার সঙ্গে আবার যদি 21 দিয়ে গুণ করি, 441, 2 1 2, 4 2 8, 4 2 8, 1 6, 8 আর 4 12, 2 হাতে 1, 8 আর 9, 9261/2 টাকা সমান 4 2 8, 1 12, 6 2 12, 3 2 6, ঠিক আছে। 4 2 8, 1 12, 4 2 8, 1 12, 6 2 12, 3 2 6, আর 1 আসছে দশমিকের জন্য 0, 4000, এটা আসছে 4630.5 টাকা, 50 টাকা, এইটা আছে 4630.50 টাকা, ঠিক আছে। তাহলে সুদ কত হয়ে যাবে? তাহলে সুদ কত হবে এখানে? তাহলে সুদ কত এখানে চেয়েছে, সুদ কত? অতএব সুদ 3 বছর পর চক্রবৃদ্ধি সুদ সমান 4630.50 মাইনাস 4000, এত টাকা সমান 630.50 টাকা, এইটা আসছে 630.50 টাকা আসছে উত্তর, 630.50 টাকা। 4 থেকে 2-এর অঙ্কে যাচ্ছি, দেখো 4 থেকে 2-এর অঙ্কে, 4 থেকে 1-একটা হলো, নেক্সট 4 থেকে 2। কি বলেছে এটা? এবিসি এর অংশীদারি ব্যবস্থায় মোট লাভের এ পেল 35%, বি পেল 25%, এবিসি এর মূলধন অনুপাত। কিছু যদি না বলা থাকে, যেটা লাভ্যাংশ সেটা যেটা পায় সেটা মূলধন অনুপাতেই পায়, কিছু যদি উল্লেখ না থাকে আলাদা করে, যেটা লাভে পায় সেটা লাভ্যাংশ, সেটা মূলধন অনুপাতে। আমরা ধরে নিচ্ছি যে মূলধন অনুপাত নির্ণয় করে বলে দিয়েছে, যে সে মোট লাভের এ পেল 35%, আমরা ধরছি মোট লাভ, মোট লাভ মানে মূলধনের যেটা লাভ্যাংশের যে অনুপাত সেটাই মূলধনের অনুপাত হয়, কিছু যদি না বলা থাকে। তাহলে মোট লাভ আমরা ধরছি x টাকা, এ পেল, অতএব এ পেল মোট লাভ্যাংশের এ পেল মোট লাভ্যাংশের কত পার্সেন্ট? এ পেল মোট লাভ্যাংশের 35%, মোট লাভ্যাংশের 35%। অতএব এ পাবে সমান 35 ইন্টু 100, 35/100 ইন্টু x টাকা সমান 35x/100 টাকা।
বি কত পাবে, বি পাবে সমান কত বলেছে, বি পেলো বলেছে 25%, তাহলে বি পাবে একই রকমভাবে 25/100 ইন্টু এক্স টাকা, তাহলে 25x/100 টাকা। তাহলে সি কত পাবে, সি পাবে তাহলে 35 আর 25 যোগ করলে হয়ে যাচ্ছে 60, টোটাল 100 থেকে বিয়োগ করলে 40 থেকে যাচ্ছে, ঠিক আছে, 40/100 ইন্টু এক্স এত টাকা। আবার বলি 35 আর এইটা 25 যোগ করলে 60 হয়, 100 থেকে বিয়োগ করতে হবে 40 হয়ে যাচ্ছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে 40x/100 টাকা। অতএব এ বি সি এর লাভ্যাংশের অনুপাত, এবিসি এর লাভ্যাংশের অনুপাত সমান 35x/100 ইস্টু 25x/100 ইস্টু 40x/100। তিনটা 100 আমরা ক্যান্সেল করে দিই এখানে, আর এক্সগুলোও তুলে দিই, তাহলে পড়ে থাকছে 35/25/40, 5 দিয়ে 5 7 35, 5 5 25, 5 40, তাহলে 7:5:8 হচ্ছে, 7:5:8 হচ্ছে। অতএব এইটাই যে লাভ্যাংশ অনুপাত সেটাই মূলধন অনুপাত। এবার উত্তর লিখবে, ফাইনাল অ্যান্সার যেটা লিখবে, অতএব এ বি সি এর মূলধন অনুপাত, অতএব এ বি সি এর মূলধনের অনুপাত 7:5:8, এইটা ঠিক আছে। নেক্সট দেখো 4 দাগে, এইটাই কিন্তু 2-এর হলো, 4 দাগের, এইটা 2-এর অঙ্ক হলো, 4 দাগে 2 হলো। এবার আমরা 3-এ যাব, 4 দাগে 2 হয়ে গেল, এবার আমরা 3-এ যাব। প্রসেসটা দেখে নাও ভালো করে। শর্ট কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করবে। শর্ট কোশ্চেন আউট অফ 36 যদি ভালো নাম্বার না তুলতে পারো, 95 96 ভালো স্কোর করা কখনো সম্ভব হবে না, তাই ভালো নাম্বার শর্ট কোশ্চেনে তুলতেই হবে। 3-এরটা বলছে x = √111 মাইনাস √11, x = √111 √11, আর কি বলা আছে, আর বলা আছে y = √111 প্লাস √11, y = √111 প্লাস √11, তাহলে x ইন্টু y কত, √111 মাইনাস √11, √111 প্লাস √11। তাহলে দেখো এটা যে ফর্মুলা a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে √111 তার স্কোয়ার মাইনাস √11 তার স্কোয়ার, তাহলে স্কোয়ার করলে রুটটা উঠে চলে যাবে, তাহলে শুধু 111 থাকছে, মাইনাস 11 থাকছে, তাহলে 100 হয়ে যাচ্ছে, এইটা আসছে, ঠিক আছে। কিসের মান নির্ণয় করতে বলেছে, xy মাইনাস 1/xy এর মান, xy মাইনাস 1/xy, তাহলে xy এর মান 100 মাইনাস 1/100, তাহলে এখানে লসাগু কত, 100 লসাগু, 100 এটা গুণ করলে 10,000 হয়ে যাবে, মাইনাস 1 সমান 9,999, 10,000 থেকে বিয়োগ করলে বাই 100 আসছে 99.99 অ্যান্সার আসছে, এটাই অ্যান্সার। xy মাইনাস 1/xy এর মান 99.99, প্রসেসটা দেখে নাও, 99.99 অ্যান্সার আসছে। নেক্সট দেখো 3-এরটা হলো, এবার 4-এর অঙ্কে যাচ্ছি আমরা। চারের অঙ্ক কি বলেছে, 4-এর অঙ্ক বলে দিয়েছে 3a প্লাস 7b ইজ টু 5a মাইনাস 3b, 3a প্লাস 7b ইজ টু 5a মাইনাস 3b সমান 3a প্লাস 7b ইজ টু 5a মাইনাস 3b সমান 5:3 হলে সমান 5:3, এটা বলে দেওয়া আছে। a/b এর মান চেয়েছে, এটা কি হবে, একদমই সহজ অঙ্ক। দেখো 3a প্লাস 7b বাই 5a মাইনাস 3b করে নিলাম, এইভাবে প্রকাশ করে নিলাম, 5/3 কোনাকুনি গুণ করে দিচ্ছি, এইভাবে কোনাকুনি গুণ করলে 25a মাইনাস 3 5 15b সমান 9a প্লাস 3 7 21b বা
25a মাইনাস 9b সমান 21b প্লাস 15b। 25a মাইনাস, আচ্ছা 25 এটা 9a আছে, 25a থেকে 9a মাইনাস করলে 16a হয়, 16a সমান 21 আর 15, 21 আর 15 কত হয়, এটা 36b হয়। বা a বাই b সমান কত, b 36 হচ্ছে, a 16 হচ্ছে, ঠিক আছে। 4 দিয়ে কেটে দিলে a বাই b সমান 9, 4, অতএব a/b সমান 9:4 আসছে। a/b সমান 9:4 আসছে, অতএব a/b এর মান 9:4 হবে, ঠিক আছে। a/b এর মান 9:4, অতএব উত্তর লিখবে a/b এর মান 9:4, a/b এর মান 9:4। নেক্সট দেখো, প্রসেসটা দেখে নাও ভালো করে। এই টাইপের অঙ্ক অনেক করেছো তোমরা, অনুপাত সমানুপাতের চ্যাপ্টারে নিশ্চয়ই করেছো। পরেরটা 5এরটা, কি বলেছে 5এরটা, x = a sin θ, y = b tan θ থেকে থিটা প্রণয়ন করতে বলেছে। একদমই সহজ অঙ্ক। x = a sin θ আর y = b tan θ, ঠিক আছে। তাহলে এখানে x বাই a কত, sin θ, ঠিক আছে। তাহলে আমরা যদি উল্টে দিই, a বাই x কত, 1 বাই sin θ, মানে আমরা কোসেক থিটা লিখতে পারি। বা উভয় দিকে স্কোয়ার করলে a স্কোয়ার বাই x স্কোয়ার সমান কত, কোসেক স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে, কোসেক স্কোয়ার থিটা। আচ্ছা y বাই b কত, tan থিটা হয়ে যাচ্ছে। তাহলে উভয় দিকে আমরা যদি উল্টে দিই, তাহলে b বাই y, তাহলে 1 বাই tan থিটা মানে cot থিটা হয়ে যাচ্ছে। স্কোয়ার করলে উভয় দিকে b স্কোয়ার বাই y স্কোয়ার সমান cot স্কোয়ার থিটা। আমরা কি জানি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা = 1 হয়। হ্যাঁ, আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান 1, বা এটা হচ্ছে কোসেক থিটার মান a স্কোয়ার বাই x স্কোয়ার মাইনাস cot থিটার মান cot স্কোয়ার থিটার b স্কোয়ার বাই y স্কোয়ার সমান 1। থিটা অপনয়ন হয়ে গেল, দেখো থিটা অপনয়ন হয়ে গেল, নিখুঁতভাবে থিটা অপনয়ন হয়ে গেল। দেখে নাও, a স্কোয়ার বাই x স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই y স্কোয়ার = 1। এবার দেখো 6এরটা, 6এর অঙ্ক। ছয়ের অঙ্ক কি বলেছে, সাইন থিটা মাইনাস কস থিটা সমান 0 হলে সেক থিটা প্লাস কোসেক থিটার মান নির্ণয় করো। ছয়ের অঙ্ক বলা আছে সাইন থিটা মাইনাস কস থিটা সমান 0 হলে, এখানে বলা আছে 0 ডিগ্রি লেস দেন = থিটা লেস দেন = 90 ডিগ্রি, মানে থিটার মানটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। থিটার মানটা আমাদের, থিটার যে মান সেটা 0 থেকে π/2 বলা আছে, π/2 মানে 90 ডিগ্রি, ঠিক আছে। 0 লেস দেন থিটা লেস দেন π/2 বলা আছে, π/2 মানে 90 ডিগ্রি। আচ্ছা এইটা বলা আছে, তাহলে সেক থিটা প্লাস কোসেক থিটার মান চেয়েছে, আমরা থিটার মানটা প্রথমে বের করে নেব। এখানে হয়ে যাচ্ছে বা সাইন থিটা সমান কস থিটাটাকে ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, মাইনাসটা প্লাস হলো। এবার কস থিটাকে যদি এবার বাঁ দিকে আনি, বাই আকারে প্রকাশ করি, তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান 1। দেখো কোনাকুনি গুণ করলে আগে লাইনটা পেয়ে যাচ্ছি, কোনাকুনি গুণ করলে আগে লাইনটা পেয়ে যাচ্ছি। বা এইভাবেও ভাবতে পারি, আমরা উভয় দিকে কস থিটা দিয়ে ভাগ করলাম, এই ডান দিকে কস কস কেটে গিয়ে 1 হয়ে গেল, সাইন বাই কস পড়ে আছে। বা ট্যান থিটা সমান, ট্যান কতর মান 1, ট্যান 45-এর মান 1, অতএব থিটা থিটা 40, থিটা = 45 ডিগ্রি। ট্যান ট্যান কিন্তু কখনোই কাটবে না, জাস্ট থিটা = 45 ডিগ্রি এরকম হয়ে যাবে, ঠিক আছে। অতএব এখানে লিখবে সেক থিটা প্লাস কোসেক থিটা সমান, এইটা হয়ে যাবে সেক 45 ডিগ্রি প্লাস কোসেক 45 ডিগ্রি। সেক 45 ডিগ্রির মান √2, কোসেক 45 ডিগ্রির মানও √2, তাহলে অ্যান্সার চলে আসছে 2√2 অ্যান্সার, এটাই। অতএব সেক থিটা প্লাস কোসেক থিটার মান 2√2 আসছে, ঠিক আছে। উত্তর লিখবে অতএব সেক থিটা প্লাস কোসেক থিটা এর মান 2√2, আনসার এসে গেল, ঠিক আছে। সেক থিটা প্লাস কোসেক থিটার মান 2√2। নেক্সট 7এর দাগে দেখো, 7এর দাগের অঙ্কে যাবো এবার, প্রসেসটা দেখে নাও। এটা
7 দাগের অঙ্ক যেটা বলেছে, 7 দাগের অঙ্ক বলা আছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও চিত্র যে কোনো চিত্র 2 নম্বর থেকে অঙ্কন করবে, পেন্সিল কম্পাস স্কেল ইউজ করে অঙ্কন করবে। এটা মনে করো এবিসি ত্রিভুজ এর পরিকেন্দ্র ও মনে করো এবিসি, কি বলা আছে দেখি নামকরণ সেইভাবে করতে হবে। এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবি সমান এসি, এবি সমান এসি বাহু সমান এবি আর এসি বাহু সমান বি ও সি সমান 140। এইটা এবি আর এসি সমান, এটা বি ও সি, এটা 140। তোমরা কিন্তু চিত্র অঙ্কন করবে পেন্সিল স্কেল কম্পাস ইউজ করে চিত্র অঙ্কন করবে। তাহলে বিওসি 140 হলে এবিসি এর মান চেয়েছে, এবিসি কোণের মান চেয়েছে, এই সম্পূর্ণ কোণটার মান চেয়েছে। ঠিক আছে, এখানে দেখো ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও, আবার এবি সমান এসি। তাহলে এই দুটো ত্রিভুজে দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হবে, অতএব এ বি সি কোণ সমান এ সি বি কোণ হবে। ঠিক আছে, আচ্ছা বিসি বৃত্তচাপের ওপর কোণ বিওসি কেন্দ্রস্থ কোণ এবং কোণ বিএসি পরিধিস্থ বা বৃত্তস্থ কোণ। ঠিক আছে, এটা উল্লেখ করবে। বিসি বৃত্তচাপের ওপর, এই যে বৃত্তচাপের ওপর, এটা এখান থেকে স্টার্ট হচ্ছে, এখানে টাচ করছে, এটা কেন্দ্রস্থ, এখানে পরিধিকে টাচ করে এখানে শেষ হচ্ছে, তাহলে এটা বৃত্তস্থ কোণ। আমাদের একটা উপপাদ্য আছে জানি, একই বৃত্তচাপের ওপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে অতএব 2BAC সমান BOC, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ কোণের সঙ্গে 2 দিয়ে গুণ করলে সেটা কেন্দ্রস্থ কোণের সঙ্গে সমান হবে। আচ্ছা, বা 2BAC সমান বিওসির মান কত, 140 ডিগ্রি, বা BAC সমান 140 ডিগ্রি বাই 2, বা কোণ BAC সমান 70 হয়ে যাচ্ছে। তাহলে এই কোণের মান 70 ডিগ্রি, এই কোণ সমান প্রত্যেকটা। অতএব কোণ ABC সমান কোণ ACB সমান 180 মাইনাস 70, তাকে 2 দিয়ে ভাগ, 100, এটা হয়ে যাচ্ছে 110 বাই 2 সমান 55 ডিগ্রি। অতএব কোণ ABC এর মান 55 ডিগ্রি, এইটা আসছে 55 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, কোণ এবিসি এর মান 55 ডিগ্রি হচ্ছে, 7 দাগেরটা 55 ডিগ্রি অ্যান্সার আসছে। নেক্সট দেখো প্রসেসটা দেখে নাও ভালো করে। জ্যামিতির শর্ট কোশ্চেন 2 নম্বরের শর্ট কোশ্চেন কম করে 2টো থাকবেই। ঠিক আছে, জ্যামিতির শর্ট কোশ্চেন ভালো করে কষবে, জ্যামিতির 2 নম্বরের শর্ট কোশ্চেন কম করে 2টো থাকবেই, 3টেও থাকার সম্ভাবনা আছে, 2-3টে থাকবেই। ঠিক আছে, নেক্সট দেখো 8এরটা। আটেরটা কি বলেছে, 8এর বলে দিয়েছে যে এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত এবি বিসি সিএ বাহুকে পি কিউ আর বিন্দুতে ছেদ করে। এটা এ বি সি ত্রিভুজের অন্তর্বৃত্ত, এটা ও কেন্দ্রবৃত্ত মনে করছি, এবি বিসি সিএ বাহুকে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করেছে। এইটা মনে করো পি, এইটা কিউ, এটা আর, যে কোনো চিত্র অঙ্কন করবে স্কেল পেন্সিল কম্পাস ইউজ করে চিত্র অঙ্কন করবে। ঠিক আছে, নাহলে হাফ নাম্বার যদি কেটে নেয় তোমাদের কিছু করার থাকবে না। এখানে বলেছে এপি সমান 4 সেমি, এপি 4 সেমি। ঠিক আছে, এপি সমান 4 সেমি। আচ্ছা, বিকিউ 5 সেমি, এইটা 5 সেমি, 5 সেমি। ঠিক আছে, বিকিউ 5 সেমি। আর কি বলেছে, সিআর 6 সেমি, সিআর এটা 6 সেমি বলে দিয়েছে, এটা বলা আছে। ঠিক আছে, এপি বিকিউ সিআর বলা আছে। ত্রিভুজ এবিসি এর পরিসীমা নির্ণয় করতে বলেছে। এবারে আমরা দেখো তোমাদের একটা উপপাদ্য এরকম আছে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে 2টো স্পর্শক অঙ্কন করে সেই 2টো স্পর্শকের দৈর্ঘ্য সমান হয়, একটা উপপাদ্য আছে এরকম। তাহলে আমরা যেটা স্টেটমেন্ট দেওয়া আছে, ত্রিভুজ এবিসি এর
এখানে দেওয়া আছে ত্রিভুজ এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত এবি বিসি সিও বাহুকে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করেছে। এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত এবি বিসি সিএ বাহুকে পি কিউ এবং আর বিন্দুতে স্পর্শ করেছে। এবার সেই যে উপপাদ্য আছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক অঙ্কন করলে সেই দুটো স্পর্শকের দৈর্ঘ্য সমান হয়। এইরকম এটা একটা বৃত্ত যদি থাকে বাইরের বিন্দু থেকে স্পর্শক এই একটা অঙ্কন করা হচ্ছে, এই দুটো দৈর্ঘ্য সমান হবে। ঠিক আছে, এবার দেখো এই যে এইখানে ভাবো এটা একটা বৃত্ত, এই বাইরের বিন্দু থেকে স্পর্শক এপি একটা স্পর্শক এ আর একটা স্পর্শক। ঠিক আছে, আচ্ছা এখানে এ বিন্দু থেকে এপি আর এ আর দুটি স্পর্শক, এ বিন্দু থেকে এপি ও এ আর দুটি স্পর্শক একই বিন্দু থেকে। ঠিক আছে, দুটি স্পর্শক, অতএব এপি সমান এ আর সমান 4 সেমি হলো। আচ্ছা বি বিন্দু থেকে বি কিউ এবং বিপি দুটি স্পর্শক, অতএব বিপি সমান বি কিউ সমান 5 সেমি। আচ্ছা সি বিন্দু থেকে সি কিউ এবং সি আর দুটি স্পর্শক। ঠিক আছে, অতএব সি কিউ সমান সি আর সমান 6 সেমি। এইটা হয়ে যাচ্ছে। তাহলে এবি সমান কত হচ্ছে? এবি সমান হচ্ছে এপি প্লাস বিপি, বিপির মান 5, এপির মান 4, 4 প্লাস 5 সেমি সমান 9 সেমি। আচ্ছা এবি হলো। বিসি সমান কত? বিকিউ প্লাস সিকিউ, বিকিউ কত? বিকিউ এখানে 5, সিকিউ এখানে 6, 5 প্লাস 6 সেমি, 6 আর 5 11 সেমি। আচ্ছা এসি সমান কত? এসি সমান এ আর প্লাস আর সি, এ আর এর মান কত? এ আর সমান 4 প্লাস আর সি এটা 6, এত 10 সেমি। তাহলে এবার এখানে লেখো অতএব ত্রিভুজ এ বি সি এর পরিসীমা সমান, এটাই ফাইনাল আনসার লিখছি। ত্রিভুজের পরিসীমা ত্রিভুজের 3টে বাহুর যোগফল। ঠিক আছে, তাহলে 9 প্লাস 11 প্লাস 10 এত সেমি সমান 10 আর 9 19, 30 সেমি হয়ে যাচ্ছে। 30 সেমি উত্তর আসছে। ঠিক আছে, এইটা অ্যান্সার আসছে। দেখে নাও, ক্লিয়ার রাখবে, কনসেপ্ট ক্লিয়ার করে করবে। নেক্সট দেখো 9এরটা শুরু করবো আমরা। 9এর অঙ্ক শুরু করছি। দেখো 9এর অঙ্ক কি বলেছে? 9এর অঙ্ক আছে যে এম এ টি ত্রিভুজের একটা ত্রিভুজ আছে। 9এর অঙ্ক এম এ টি ত্রিভুজ, এম এ টি ত্রিভুজের কি বলা আছে? এম এ টি ত্রিভুজের বলা আছে যে এপি পারপেন্ডিকুলার টু এম টি, তাহলে এপি এইটার ওপর লম্ব, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা আর বলা আছে যে টি কিউ পারপেন্ডিকুলার টু এম এ, টি কিউটা এম এর ওপর লম্ব, এইটা টি কিউ, এটা 90, এটা 90। ত্রিভুজ এম এ টি এর এপি পারপেন্ডিকুলার টু টি এম এবং টি কিউ পারপেন্ডিকুলার টু এম এ, এই দুটো কন্ডিশন। ঠিক আছে, আচ্ছা এটা এলো। তাহলে
এপি পারপেন্ডিকুলার টু টিএম বা এমটি। অতএব তাহলে এখানে কি পাবো, তাহলে এই কন্ডিশন থেকে আমরা বলতে পারি অতএব এপিটি সমান এপিএম সমান 90 ডিগ্রি একটা কন্ডিশন পাবো। এপিটি সমান এপিএম সমান 90 ডিগ্রি, এটা যেহেতু লম্ব অতএব টি কিউ এ সমান কোণ টি কিউ এম, এইটাও এই দুটো কোনো এইটা 90 ডিগ্রি করে, এইটা 90 ডিগ্রি করে, এটা আমরা লিখে নিলাম। ঠিক আছে, এটা লিখে নেওয়ার পর দেখো এবার বলেছে যে দেখাতে বলেছে এম এ পি সমান এম এ পি মানে এই কোণটা এম এ পি, এই কোণটা সমান দেখাতে বলেছে কার সঙ্গে, এম টি কিউ মানে এই দুটো কোণ সমান দেখাতে বলেছে। কীভাবে দেখাবো, আমরা এই কোণটা 90 ডিগ্রি জানি, তাহলে ত্রিভুজ এ এম পি এর এই যে আমরা লিখেছি এ পি এম 90 ডিগ্রি, এপিএম 90 ডিগ্রি, এর কোণ এপিএম সমান 90 ডিগ্রি। অতএব তাহলে একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, একটা কোণ 90 ডিগ্রি, তাহলে এই দুটো সমষ্টি 90 ডিগ্রি হবে। অতএব এম এ পি প্লাস কোণ এ এম পি সমান 90। ঠিক আছে, এবার এই ত্রিভুজে চলে যাও, ত্রিভুজ টি এম কিউ এর কোণ টি কিউ এম সমান 90। অতএব এই ত্রিভুজটা এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই দুটো সমষ্টি 90 ডিগ্রি হবে। অতএব এম টি কিউ প্লাস কোণ টি এম কিউ সমান 90। তাহলে এই দুটোই চলে আসছে 90 ডিগ্রির সঙ্গে সমান চলে আসছে। এখানে দেখো এ এম পি, তাহলে এই দুটোকে আমরা সমান করতে পারি, দুটো যেহেতু 90 এর সঙ্গে সমান। অতএব এম এ পি প্লাস এ এম পি সমান এম টি কিউ প্লাস টি এম কিউ। এখানে দেখো এইটাও এম কোণ, এটা এ এম পি মানেও এম কোণ, এ এম পি মানেও এম কোণই হচ্ছে, টি এম কিউ মানেও এম কোণই হচ্ছে, দুটোই এম কোণ হচ্ছে। আমরা যদি এম কোণটা ক্যান্সেল আউট করে দিই, আমাদের পড়ে থাকছে এম এ পি সমান, এটা আমরা এম এ পি লিখতে পারি, এম এ পি সমান, তাহলে এম কোণটা ক্যান্সেল আউট করে দিয়েছি, আমরা লিখতে পারি এম টি কিউ, অবশ্যই লিখতে পারি, এইটা এম কোণই হচ্ছে, তাহলে এম টি কিউ এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো এম এ পি সমান টি এম কিউ হয়ে যাচ্ছে, প্রমাণ হয়ে গেল। এম এ পি সমান এম টি কিউ, এম এ পি সমান এম টি কিউ প্রমাণ হয়ে গেল। নেক্সট দেখে নাও প্রসেসটা 10এরটা। দশের অঙ্ক দেখো, দশের অঙ্ক বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। আমরা ধরে নিয়েছি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান বলেছে। আমরা ধরি লম্ববৃত্তাকার শঙ্কুর এখানে কিছু বলা আছে মান, আচ্ছা উচ্চতা আর এ বলা আছে। লম্ববৃত্তাকার শঙ্কুর এখানে তাহলে উচ্চতা এইচ একক আর ব্যাসার্ধ আর একক, এখানে তাহলে লেখার দরকার নেই। লম্ববৃত্তাকার শঙ্কুর ধরিটা লেখার দরকার নেই। লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এইচ একক এবং ব্যাসার্ধ আর একক, এটা বলে দেওয়া আছে। ঠিক আছে, উচ্চতা এইচ একক, ব্যাসার্ধ আর একক, এটা বলা আছে। তাহলে এটা যেহেতু বলা আছে, তাহলে প্রমাণ করতে হবে 1/h। আমরা ধরে নিচ্ছি শঙ্কুর তির্যক উচ্চতা এল একক শর্তানু। আচ্ছা, এইখানে অতএব শঙ্কুর কি বলেছে, শঙ্কুর আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফল সাংখ্যমান সমান। শর্তানুসারে যেহেতু 2 নম্বরের অঙ্ক, আমরা একবারে সমান করে দিচ্ছি। শঙ্কুর আয়তনের সূত্র কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান পার্শ্বতলের ক্ষেত্রফলের সঙ্গে সমান। পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, এদের সাংখ্যমানগুলো সমান, তাহলে সমান হয়ে গেছে। অতএব
তাহলে পাই আর ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে এখানে আর এইচ পড়ে থাকছে ইজ ইকুয়াল টু 3l হয়ে যাচ্ছে, আর এইচ ইজ ইকুয়াল টু 3l হয়ে যাচ্ছে, ঠিক আছে। বা আর এইচ ইজ ইকুয়াল টু 3l মানে কত, রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এইটা হচ্ছে। আমরা উভয় দিকে যদি বর্গ করে দিই, বা আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান এটা 9 হয়ে যাবে, আর রুটটা উঠে চলে যাবে, এইখানে লিখবে উভয় দিকে বর্গ করে পাই, ঠিক আছে। 9টাকে আমরা ডান দিকে এইটা দেখো, এইটা 9টাকে বাঁ দিকে আনছে, আর এইটাকে দিয়ে উভয় দিকে আর স্কোয়ার এইচ স্কোয়ার দিয়ে ভাগ করছে, তাহলে এইটা 9 আর স্কোয়ার এইচ স্কোয়ার দিয়ে উভয় দিকে ভাগ করেছি, 9 আর স্কোয়ার এইচ স্কোয়ার দিয়ে উভয় দিকে ভাগ করছি, তাহলে এইদিকে হয়ে যাবে এই যে 9 আর স্কোয়ার এইচ স্কোয়ার দিয়ে ভাগ করে 9 আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার আছে এইটা। আচ্ছা, আমরা আর স্কোয়ার এইভাবে না বুঝে অন্যভাবেও বুঝতে পারি আমরা। এই যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই, এইটাকে নিচে নামিয়ে নিলাম, ওদিকে নিয়ে গেলাম, তাই বাই হয়ে যাবে। এইটাকে যদি ওদিকে নিয়ে যাই, গুণ আকারে আছে, ওদিকে গেলে ভাগ আকারে হয়ে যাবে আর স্কোয়ার এইচ স্কোয়ার, আর এইটা 1/9 হয়ে যাবে। তাহলে দেখো কোনাকুনি গুণ করলে ম্যাচ করে যাচ্ছে, এইটা আর স্কোয়ার এইচ স্কোয়ার 9 ইন্টু এইটা, তাহলে এটা সেপারেটলি ভাগ করলে আর স্কোয়ার বাই এইটা, আর স্কোয়ার কেটে গিয়ে 1/এইচ স্কোয়ার হয়ে যাবে। বা একবার লাইন লিখে দাও, লিখে দিয়ে পরের লাইনে করবে আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান 1/9। তাহলে এইটা আর স্কোয়ার কেটে যাবে, এইটা এইচ স্কোয়ার কেটে যাবে, অতএব 1/আর স্কোয়ারটা আগে লিখি প্লাস 1/এইচ স্কোয়ার সমান 1/9 আসছে। দেখুন এটা, আচ্ছা এইচ স্কোয়ারই আগে দেওয়া আছে, 1/এইচ স্কোয়ার প্লাস 1/আর স্কোয়ার, এটা এইচই আছে আগে, 1/9, এর মান কত আসছে 1/9, 10-এরটা। তাহলে 1/এইচ স্কোয়ার প্লাস 1/আর স্কোয়ারের মান চেয়েছে, এখানে 1/এইচ স্কোয়ার প্লাস 1/আর স্কোয়ারের মান নির্ণয় করো। উত্তর লিখবে অতএব 1/এইচ স্কোয়ার প্লাস 1/আর স্কোয়ার এর মান 1/9 হয়ে গেল, ঠিক আছে। নেক্সট দেখো, এবার আমরা 11 অঙ্ক শুরু করব, এটা দেখে নাও। 11 নেক্সট 11 অঙ্ক। এবার কি বলেছে, একটি নিরেট ধাতব অর্ধগোলক গলিয়ে একটি নিরেট গোলক তৈরি করলে তাদের ব্যাসের অনুপাত কত হবে। নিরেট ধাতব অর্ধগোলককে গলিয়ে আমরা ধরে নিচ্ছি ধাতব অর্ধগোলকের তাদের ব্যাসের অনুপাত চেয়েছে, আমরা ধরে নিচ্ছি, ধরি ধাতব অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক, আর ধাতব গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর একক ধরছি, ধরলাম এগুলো। আচ্ছা, এরপর দেখো এগুলো আমরা ধরে নিয়েছি, তাদের ব্যাসের অনুপাত নির্ণয় করতে হবে। বলছে ধাতব অর্ধগোলককে গলিয়ে একটি নিরেট গোলক তৈরি করা হলে তাহলে তাহলে ওদের আয়তন নিশ্চয়ই সমান হবে, তাহলে আয়তন নিশ্চয়ই সমান হবে। অতএব অর্ধগোলকের আয়তন কত হবে, আয়তন সমান 2/3 পাই 4/3 পাই আর কিউব ফর্মুলা, যেহেতু অর্ধগোলক 2/3 পাই আর কিউব হয়ে যাবে, এত ঘন একক, ঠিক আছে। আর এটা অর্ধগোলকের, আর ধাতব গোলকের আয়তন কত হবে, এটা হয়ে যাবে 4/3 পাই, এটা ক্যাপিটাল আর, এত ঘন একক। তাহলে এই দুটো সমান বলে দিয়েছে, শর্তানুসারে কি হবে, দুটো যেহেতু সমান বলে দিয়েছে, শর্তানুসারে বলেছে যে অর্ধগোলক আগে আছে, অর্ধগোলকের ব্যাসার্ধ কিন্তু আগে, ব্যাস আগে রাখতে হবে, ঠিক আছে, অর্ধগোলকের ব্যাস আগে রাখবে। একটি নিরেট ধাতব অর্ধগোলক গলিয়ে একটি নিরেট গোলক তৈরি করা হলে তাহলে অর্ধগোলকের ব্যাস, তাহলে 2/3 পাই আর কিউব সমান 4/3 পাই ক্যাপিটাল আর এর কিউব হয়ে যাবে। বা আমরা পাই আর 1/3টা ক্যান্সেল করে দিলে 2/3 পাই ক্যান্সেল করে দিচ্ছি উভয় দিক থেকে, 2/3 পাই ক্যান্সেল করে দিলে এখানে আর কিউব পড়ে থাকবে, আর এখানে পড়ে থাকবে 2 আর কিউব পড়ে থাকবে, তাহলে আর কিউব বাই আর কিউব সমান
এটা 2/1 কিছু নেই মানে 1 কোনাকুনি গুণ করলে ম্যাচ করে যাচ্ছে দেখো। তাহলে আর কিউব, তাহলে এই যে r/r কত হচ্ছে, r/r ইজ ইকুয়াল টু 3√2 হয়ে যাচ্ছে বাই 1। এখানে 3টাই রুটের এর মাথায় বা 2 এর পাওয়ার 1/3 লিখলেও হবে, ঠিক আছে। r/r সমান 2:1 এইটা আসছে, ঠিক আছে। এইটা আসছে, এইটা হয়ে যাচ্ছে, এইটা কিসে, এইটা হয়ে যাচ্ছে, এইটা চলে আসছে ব্যাসার্ধের অনুপাত। তাহলে ব্যাসের অনুপাত কত হবে, ব্যাস তাহলে 2r দিয়ে এটা গুণ করে দিই, যে মানটা হবে, আচ্ছা এটা না নির্ণয় করে আমরা ব্যাসের অনুপাত নির্ণয় করে দিই, একই চলে আসবে, এইটাই হবে। অতএব 2 দিয়ে গুণ করলে এইটা ব্যাসার্ধ r হলে ব্যাস 2r হবে, তাহলে 2r/2r একই মান আসবে, 2 ইন্টু এটা 2 এর পাওয়ারে 1/3 লিখছি বাই 2 ইন্টু 1। তাহলে অতএব ব্যাসের অনুপাত হচ্ছে 2r/2r ইজ ইকুয়াল টু 2 ইন্টু 3, এটা এর ভেতরে 2:1, তাহলে ইজ ইকুয়াল 2 এটা 2, 2 একে 2, তাহলে 2 ক্যান্সেল আউট হলে এই মানটাই আসছে, এই মানটাই আসবে, ঠিক আছে। অতএব অ্যান্সার লিখবে, ফাইনাল অ্যান্সার, যে ধাতব অর্ধগোলক ও গোলকের ব্যাসের অনুপাত। অতএব ধাতব অর্ধগোলক ও গোলকের ব্যাসের অনুপাত, ধাতব অর্ধগোলক ও গোলকের ব্যাসের অনুপাত সমান 3 এর মধ্যে 2:1, এইটা আসছে ফাইনাল আনসার। দেখানো এটা ব্যাসার্ধ অনুপাতও যা ব্যাসের অনুপাতও আসতো, ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে ব্যাস আসে, ঠিক আছে। নেক্সট দেখো 12টা লাস্ট অঙ্ক, এই পেজের লাস্ট অঙ্ক, হিন্দু স্কুলের লাস্ট অঙ্ক, পেজ নাম্বার 376 আমরা সলভ করছি। 12টা দেখো, বারোটা যেটা আছে বলছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1। আচ্ছা, পরিসংখ্যা বিভাজনের গড়, পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, পরিসংখ্যা বিভাজনের গড় 8.1 বলা আছে। আর কি বলা আছে, সামেশন অফ fi xi ইজ ইকুয়াল টু, সামেশন অফ fi xi ইজ ইকুয়াল টু কত, 143 প্লাস 2k। আচ্ছা, সামেশন অফ fi ইজ ইকুয়াল টু কত, সামেশন অফ fi ইজ ইকুয়াল টু 30, কে এর মান নির্ণয় করো, ইজ ইকুয়াল টু 30। তাহলে আমরা জানি অতএব সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi ইজ ইকুয়াল টু 8.1। তুলনামূলকভাবে এই পেজের 1 নম্বরের অঙ্কগুলো কষতে হচ্ছে, বেশ বড় বড় হয়েছে, 2 নম্বরের অঙ্কগুলো কিন্তু তুলনামূলকভাবে ছোট। অতএব 143 প্লাস 2k বাই 30 ইজ ইকুয়াল টু 8.1 আসছে, এখানে বা লিখবে বা। তাহলে 143 প্লাস 2k ইজ ইকুয়াল টু, এইটা 0.30 দিয়ে যেই গুণ হবে দশমিকটা সরে চলে যাবে, এটা পয়েন্ট উঠে যাচ্ছে, 3 একে 3, 3 আসে 24, 243 হচ্ছে, বা 2k সমান 243 মাইনাস 143, বা 2k সমান, বা 2k সমান এটা 100 হয়ে যাচ্ছে, বা k ইজ ইকুয়াল টু 100/2, বা k সমান 50, এইটা আসছে, ঠিক আছে। অতএব k এর মান 50, এটাই অ্যান্সার লিখে ফাইনাল। অতএব k এর মান, অতএব k এর মান 50, এটাই হবে, ঠিক আছে। দেখো প্রসেসটা দেখে নাও ভালো করে, প্রসেসটা ভালো করে দেখে নাও। এর সাথে সাথেই সংক্ষিপ্ত যে 36 নাম্বার সেটা কমপ্লিট হলো। এর পরবর্তী ক্লাসে আমরা এর পরের যে চ্যাপ্টারটা আছে সেই স্কুলের সমাধান করব, ঠিক আছে। পরপর যতগুলো পেজ আছে আমরা প্রত্যেকটা পেজেরই সমাধান করব, যারা প্রত্যেকটা শর্ট কোশ্চেন পেপার ভালো করে খেয়াল করবে। আর তোমাদের মধ্যে অনেকে ক্লাস 11 উঠে সায়েন্স নেবে, দেখবে আমাদের ক্লাস 11-12 প্লেলিস্টে দেখবে সমস্ত অঙ্কের সমাধান করা আছে, কিছু বাকি আছে সেগুলো আমরা করে দিতে থাকবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।